শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। নাশকতার ক্ষত সারিয়ে স্বাভাবিক চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী। আগের মতোই ঢাকার সড়কে বেড়েছে ব্যস্ততা। গণপরিবহন চলাচল বেড়ে যাওয়ায় মানুষের চলাচলও বেড়েছে, ফলে স্বাভাবিক চেহারায় ফিরছে নগরী। রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের চিত্রও দেখা যায়। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত। ব্যাংক লেনদেন সকাল 10টা থেকে দুপুর 3টা এবং পুঁজিবাজার লেনদেন সকাল 10টা থেকে পৌনে 2টা। এদিকে আজ থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীতে বেড়েছে কারফিউ শিথিলের সময়। গত কয়েকদিনের তুলনায় সড়কে গণপরিবহনের উপস্থিতি চোখে পড়ার মতো। এখনও ট্রেন চলাচল শুরু না করলেও দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। চলতেছে, মানুষজন বাইরে হয়েছে, বাইরে হইলে কি হবো, কিন্তু এখন মনে করেন দেশের যে অবস্থা, মানুষ আতঙ্কের মধ্যেই আছে। রাস্তাঘাট আগের মতো যেমন কিছুটা জাম থাকতো, ওইরকম কিছুটা জাম আছে এখন আগের মতো পরিস্থিতি হচ্ছে আর কি। এখন মোটামুটি আগের থেকে তুলনায় একটু ভালো, তবে মনে করেন যে এখনো আতঙ্ক আছে। দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে কমেছে। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। সেই হিসাবে মাসের প্রথম ভাগে একদিনের যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সবশেষ গত 6 দিনে এসেছে তার সমপরিমাণ রেমিটেন্স। গত বছরের 1 থেকে 24 জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছিল 158 কোটি 60 লাখ ডলার। চলতি মাসের একই সময়ে যা এসেছে 150 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি মাসের 18 তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে 7 কোটি 90 লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছিল। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলবো প্রবাসী আয়ে ভাটা, রেমিটেন্স আদায়ে ভাটা। এই শিরোনামে কথা বলতে আজকে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন, ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই এবং অর্থনীতিবিদ। আমরা স্বাগত জানাতে চাই ডক্টর মনসুরকে। নিটোল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর আহসান এইচ মনসুর আপনাকে। আমরা একটু যদি আজকে প্রবাসী আয় নিয়ে আলোচনা করতে চাই শুরুতে আপনার সাথে। আমরা রেমিটেন্স আদায়ের যে চিত্র আসলে লক্ষ্য করছি, আমরা জানি যে উদ্ভূত যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে চলমান পরিস্থিতিতে কিন্তু রেমিটেন্স আদায়ে বড় ধরনের পতন হয়েছে। খুব সঙ্গত কারণেই সেটি পতন হয়েছে। আমরা দেখেছি যে শুরুর দিকে দৈনিক যেখানে 7 কোটি ডলার আসছিল, সেটি কিন্তু এক সপ্তাহে আমরা সেটি রিসিভ করেছি প্রায়। তো এরকম একটি পরিস্থিতি আসলে কেন হচ্ছে বলে মনে করেন? প্রথমত এটি, এরপর এর থেকে উত্তরণের পথ আমরা আসলে কিভাবে খুঁজতে পারি? ধন্যবাদ। রেমিটেন্সের প্রবাহ যে কমবে এটা স্বাভাবিক, কারণ আমাদের সব প্রতিষ্ঠান তো বন্ধ ছিল আমাদের এই এন্ডে। আর যেহেতু বাংলাদেশ থেকে যোগাযোগ করা যাচ্ছিল না, সেই জন্য যারা রেমিটেন্স পাঠাতেন তারা অবশ্যই তাদের মানে গতিটাকে স্লোত করে দিয়েছেন বা বন্ধ করে রেখেছেন, টেম্পোরারি পথ যেটাকে আমরা বলি থামিয়ে রাখা। তো আমি দুটো জিনিস আশা করব এখান থেকে। একটা হচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন যাত্রা ফিরে আসার পরে এবং যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে, এখানে একটু এখনো কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা পুরোপুরি স্থাপিত হয় নাই, যে কারণে যারা রেমিটেন্স পাঠাবে তারা কিন্তু তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে চাইবে এবং জানতে, এমন একটা যোগাযোগের মাধ্যম যে টাকাটা পেয়েছে কিনা সেটা কনফার্মেশনটা সে যেন পায়, দ্রুত পায়। এবং সেটা যদি না পায়, যোগাযোগ না করতে পারে, তাহলে কিন্তু সে টাকা পাঠানো থেকে বিরত থাকবে। সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, পরে রেমিটেন্স পাঠানোর কোনো কারণও নাই, যে বন্ধ জায়গায় কেন আমি পাঠাবো, কারফিউর মাঝখানে পাঠিয়ে লাভ নেই, আমি পরে সময় সুযোগ মতো পাঠাবো। এই দুটোই প্রধানত কারণ হয়ে থাকতে পারে বলে আমার ধারণা। এর বাইরে যেটা হতে পারে সেটা দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট হতে পারে। যে দুটো কারণের কথা বললাম আমি প্রথমে, সে দুটো কিন্তু ক্ষণস্থায়ী। অবস্থা স্বাভাবিক হয়ে গেলে এটা আবার আগের অবস্থায় আসবে, কারণ ব্যক্তি তার পরিবারের কাছে অর্থ পাঠায়
এবং অর্থ তার পরিবারের দরকার আছে, তার ছেলে মেয়েকে স্কুলে দিতে হবে, স্বাস্থ্য খাতে ব্যয় করতে হবে, পরিবারের বাড়ি ভাড়া বা ইত্যাদি খরচ দিতে হবে। তো সেই জন্য ওই টাকা আসবে, আজকে আসুক কালকে আসুক, আর এবার পরিবার কেন্দ্রিক যে অর্থ সে টাকাটা আসবে। এখন প্রশ্নটা হচ্ছে যে সেখানে কি ভাটা পড়তে পারে কিনা। সেটা ভাটা পড়তে পারে যদি বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রবণতাটা বেড়ে যায়। এই যে সংকটটা গেল, এই সংকটটা কিন্তু আমাদের অনেকেরই ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, এবং এটার ফলে অনেকেরই কিন্তু আস্থার সংকট দেখা দিতে পারে। অনেকে মনে করতে পারে রাজনৈতিক কারণেই হোক বা অর্থনৈতিক বা অন্য কোনো কারণেই হোক, যে বাংলাদেশের থেকে আমি আর একটু টাকা সরিয়ে ফেলি বা নিজেকে বাইরে স্থাপন করার জন্য ব্যবস্থা গ্রহণ শুরু করি, তাহলে কিন্তু অর্থ পাচারটা বেড়ে যাবে, এবং অর্থ পাচারটা বাড়লে রেমিটেন্সটা কমে আসবে। কারণ এই রেমিটেন্সের টাকা দিয়েই কিন্তু অর্থ পাচারের একটা বড় একটা অংশ পাচার হবে। তো সেই কারণে ইন দ্যাট কেস ওই সমপরিমাণ অর্থ কমও আসতে পারে। যেটা ডিপেন্ড করবে কতখানি আস্থার অভাব সৃষ্টি হয়েছে আমাদের এই রাজনৈতিক বিশৃঙ্খলা এবং হানাহানির মাধ্যমে। নিশ্চয়ই স্যার, এই যে বিশৃঙ্খলার কথা বলছিলেন, এই বিশৃঙ্খলা তো আসলে অনেক দিনের একটি ক্ষোভের বহিঃপ্রকাশ বলা হোক বা যেটাই বলা হোক না কেন, কিন্তু এখান থেকে আসলে আমরা উত্তরণ, বাংলাদেশ তো এর আগেও নানা রকম রাজনৈতিক সংকটে পড়েছে, অর্থনৈতিক সংকটে পড়েছে, উত্তরণ খুঁজেছে। তো এখান থেকে আসলে আমরা উত্তরণের যদি পথ খুঁজি, কৌশলী হতে চাই, সেটি আসলে কিভাবে সরকারকে নিশ্চয়ই সেটি ভাবতে হবে। দেখুন, সরকারকে সাধারণ মানুষের কথা ভাবতে হবে। মানুষ কি চাচ্ছে, মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে। সরকার কি ভাবছে সেটা মানুষের উপর চাপিয়ে দিলে কিন্তু হবে না, সেটা কিন্তু ক্ষণস্থায়ী হবে না, টেকসই হবে না। এই জিনিসটা বুঝতে হবে, যেটা আমি কয়েকদিন আগে কেনিয়াতে দেখলাম, যে আন্দোলনের পর থামানোর জন্য রাষ্ট্রপ্রধান টেলিভিশনে বললেন, আমি আপনাদের দাবি শুনতে পাচ্ছি, আমি বুঝেছি আপনারা কি চান, এবং আমি সেই অনুযায়ী কাজ করব। এখন আমাদের কিন্তু এই মনোবৃত্তিটা নিতে হবে। ধ্বংস হয়েছে, যাই হওয়ার হয়েছে, সামনের দিকে তাকাতে হবে। জাতি হিসেবে আমাদেরকে, যেটাকে আমি বলবো, সমমনা হতে হবে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, আমাদের সবার স্বার্থে। সেটা যদি আমরা করতে না পারি, সেটাকে বলে রাজনৈতিক পলিটিক্যাল একটা কমন ডিনোমিনেটর বের করতে হবে আমাদেরকে। শুধু ধরপাকড় সিকিউরিটি ইস্যু হিসেবে দেখলে এটা কিন্তু এই অবস্থা থেকে আমরা বের হতে পারবো না। আমাদেরকে এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখতে হবে, এটাকে রাজনৈতিক সমাধানে নিতে হবে, এবং সেই সাথে জনগণকে, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে হতাশা, সেটাকে অ্যাড্রেস করতে হবে। সেটা না করতে পারলে কিন্তু এখান থেকে আমরা দীর্ঘমেয়াদী টেকসই ভাবে বের হয়ে আসতে পারবো। আবার একটা কিছু ঘটবে, আবার দেখা যাবে রাস্তায় সোলজার নামাতে হচ্ছে, হানাহানি হবে। সেটা কিন্তু কোনো দেশের জন্য ভালো নয়। আমরা বাংলাদেশ এটা হোক, এটা আমরা চাই না। এই যে ঘটনাটা হলো, এটা সত্যিকারের অর্থে দুঃখজনক, এবং 71 সালের পরে এত বড় হানাহানি বাংলাদেশে দেওয়া হয়নি। এটাকে আমাদের মনে রাখতে হবে, এটা দ্বিতীয়বার যেন না হয়। সেজন্য যা করার সরকারকেই করতে হবে, সবাইকে সাথে নিয়ে। নিশ্চয়ই স্যার, আমরা একটু যদি রেমিটেন্সের আলোচনায় আসি, যে রেমিটেন্সের ক্ষেত্রে আমরা যে ভাটা আসলে লক্ষ্য করছি, অবশ্যই আস্থা ফিরে আসার পর হয়তো সেই পরিবর্তন আমরা দেখতে পাবো। এখন মোটা দাগে অর্থ পাচারের কথা বলছিলেন, এই ধরনের পরিস্থিতিতে অনেকেই সুযোগ নেয়, পাচার হয়ে যায়। সেই পাচার যেন না হয়, সেই জায়গাটি নিয়ে আসলে কি ধরনের চিন্তা করবার বা কনসার্ন হওয়ার সুযোগ রয়েছে? এখানে কতগুলো জিনিস, মানে কুইক সলিউশন বলে কিছু নাই আসলে। পাচারটা কেন হয়? পাচারটা হয় প্রধানত যারা সম্পদ আহরণ করেছে বেআইনি ভাবে, আইন বহির্ভূত ভাবে, যেগুলো টাকার কালো টাকা, এগুলো সাধারণত পাচার হয়। এবং এটার মূলে কি থাকে? এটার মূলে হচ্ছে করাপশন, এটার মূলে হচ্ছে রাজনৈতিক স্থিরতার অভাব, স্থিতিশীলতার অভাব, এটার মূলে থাকে বিজনেসের কনফিডেন্সের অভাব,
এসব জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু টাকা পাচার বন্ধ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আইন করা যায়, কিছু ভিজিলেন্সি করা যায়, কিন্তু টাকা পাচার বন্ধ হয় না। আর আরেকটা জায়গায় সরকারকে মনোযোগ দিতে হবে যে ব্যাংকিং খাত থেকে বেশ অনেক টাকাই পাচার হয়েছে, যেগুলোকে ফিরিয়ে আনা দরকার। এখানে সরকার কিছু পদক্ষেপ নিতে পারে অবশ্যই, কিন্তু নেবে কিনা এবং কাদের উদ্দেশ্যে নেবে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটায় সরকারের পক্ষে সম্ভব হবে কিনা আমি জানি না, কিন্তু সেখানে সরকার করতে পারে। এবং সবচেয়ে বড় সলিউশনটা হচ্ছে যে সামাজিকভাবে যদি আমরা একটা সম্মত আনতে পারি, আমাদের দেশের করাপশন লেভেলকে যদি আমরা কিছুটা সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারি, আমাদের দেশের যে ব্যবসায়িক কন্ডিশন, বিনিয়োগ পরিবেশ, এগুলোকে যদি আমরা স্বাভাবিক পর্যায়ে বা একটু উন্নত পর্যায়ে নিতে পারি, তাহলে কিন্তু টাকা পাচার আস্তেই কমে আসবে এবং দেশে আবার বিনিয়োগ, মানুষ দেখা যায় পাচারকৃত অর্থ কিছুটা হয়তো ফেরত চলেও আসতে পারে। জি স্যার, আমরা রেমিটেন্স আদায়ের ক্ষেত্রে ইন্টারনেট একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব আসলে ফেলেছে। সেই জায়গাটিতে আসলে আপনার কাছে মনে হয় কিনা যে এখন আবার নতুন করে ইন্টারনেট সংযোগ স্থাপন বা যোগাযোগ স্থাপন সহজ হলে আমরা কি রেমিটেন্স নিয়ে আরেকটু ইতিবাচক ব্র্যান্ডিং করা, সেই উদ্যোগগুলো নেওয়ার সুযোগ তৈরি হয়েছে কিনা আমাদের? দেখুন, অবশ্যই ইন্টারনেট স্বাভাবিক হলে পরে একটা বাউন্স আপ হবে। এটা কতখানি হবে? এটা কি আমাদের যে 22 বিলিয়ন গত বছর আমরা পেয়েছি তার থেকে বেশি হবে, নাকি সমপরিমাণ হবে, বা কিছুটা কম হবে? সেটা ডিপেন্ড করবে যে আমি বললাম যে ওই যে যদি আস্থাহীনতা, টাকা পাচার ইত্যাদি বেড়ে যায় তাহলে হয়তো গত বছর চেয়ে স্বাভাবিকভাবে কমে যেতে পারে। আবার যদি দেখা যায় যে সবাই মানে পরিস্থিতি খুব স্বাভাবিক হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, তাহলে এটা গত বছরকে ছাড়াতেও পারে। তো সব ডিপেন্ডস করে হাউ সিচুয়েশনটা কিভাবে ইভলভ করবে আগামী সপ্তাহ এবং মাসগুলোতে। এখানেই আমি মনে করি যে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক সমঝোতা এবং পলিটিক্যাল একটা সলিউশন আলোচনার মাধ্যমে ছাত্রদের সাথেই হোক এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও হোক বসে করে ফেলাটা ভালো। বিদেশি কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে ইমেজ প্রবলেম। ইমেজকে যদি আমরা ঠিক করতে না পারি বাইরে, তাহলে বাইরে থেকে টাকা আনাটা একটা জিনিস, আর বাইরে থেকে বিনিয়োগ আনাটা আরো কঠিন হয়ে পড়বে আমাদের জন্য। তো কাজে আমাদেরকে কাজ করতে হবে মাল্টিপল ফ্রন্টে। দেশের অভ্যন্তরে কাজ করতে হবে সংহতি ফিরিয়ে আনার জন্য, বিদেশে কাজ করতে হবে যে হ্যাঁ আমরা এটা ফিরিয়ে এনেছি, জি আমরা আমাদের পরিবেশ ভালো করতে পেরেছি। স্যার, এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধহয় আমাদের সেটি, যে ভাবমূর্তিটাকে এবং আস্থাটাকে আসলে নিশ্চিত করা। স্যার, আমাদের রিজার্ভের যে পরিস্থিতি, সেটির তো একটা অভিঘাত নিশ্চয়ই রেমিটেন্স যে আমরা দেখছি, একটা অভিঘাত ফেলবে বলে মনে করেন কিনা, বা আমরা কি রিজার্ভের জায়গায় এখনও যে যতখানি শক্তিমত্তা হওয়ার কথা সেই জায়গাটিতে তো পৌঁছাতে পারিনি এখনো? রিজার্ভ তো আমাদের এখনো, যদিও জুন মাসে রিজার্ভটা একটু বেড়েছিল, অনেক মাস পরে প্রথম একটা বাম্প আপ দেখলাম আমরা, এবং আইএমএফ এর ক্রাইটেরিয়া নেট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা মিট করেছে কমফোর্টেবলি। কিন্তু সামগ্রিকভাবে আমাদের রিজার্ভ লেভেল খুব কম, এবং আমরা একটা যেটা আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী ভারত সফর, চায়না সফর এবং পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থনৈতিক উপদেষ্টার সৌদি আরবের সফর ইত্যাদি মাধ্যমে আমরা হয়তো কিছু বিদেশি প্লেসমেন্ট অফ ফান্ড বলি বা সোয়াপ অ্যারেঞ্জমেন্টে বলি, কিছুটা ডলার আমরা বা বিদেশি মুদ্রা বা ইউয়ান আমরা পাবো ট্রেড ফাইন্যান্সিং এর জন্য বা ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট হিসাবে রিজার্ভটাকে বিল্ড আপ করার জন্য। সেটা কিন্তু আমরা পাইনি, কাজে ওই ভালনারেবিলিটিটা কিন্তু রয়ে গেল। তো কাজে আমি বলবো যে আমাদের এবং সাথে আবার আমরা এই শকটা আসলো, এটাতে তো অবশ্যই রিজার্ভের উপর একটা ডেন্ট করতে বাধ্য। তারপরেও বলবো যে সরকার যদি নীতি ঠিক রাখে, এক্সপোর্ট যদি আবার আমরা পুরনো গতিতে ফিরে যেতে পারি, এখান থেকে বের হয়ে আসাটা কঠিন কিছু নয়। কিন্তু সবকিছুই ডিপেন্ড করবে আমাদের এই শৃঙ্খলা ফিরিয়ে আনা
রাজনৈতিক একটা সলিউশন বের করা, যেটার মাধ্যমে মানুষ কমফোর্টেবল ফিল করে যে না, আমাদের একটা সমস্যা ছিল কিন্তু সমস্যাটা পেছনে, সমস্যাটা আর সামনে নয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আলোচনায় সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবারও নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানের পাশে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আবারও ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই। যে বিষয়টি আসলে বারবার জোরালোভাবে তুলে ধরছিলেন যে ভাবমূর্তি নিশ্চিত করা, আবার নতুন করে আস্থা ফিরিয়ে আনা, সেটি আসলে একটা অন্যতম চ্যালেঞ্জ যেটি নিয়ে কাজ করবার সুযোগ রয়েছে। যাচ্ছে অন্যান্য সংবাদে। আজ বিকাল 3টায় মোবাইল নেটওয়ার্কে 4G চালু হবে। ক্ষতিগ্রস্ত গ্রাহক ইন্টারনেটে প্রবেশ করা মাত্র বোনাস হিসেবে 3 দিনের জন্য 5 GB ডেটা পাবেন। মোবাইল ইন্টারনেট সেবা চালু করার বিষয়ে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মতবিনিময়কালে এই কথা জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ সকালে আগারগাঁয়ে বিটিআরসি ভবনে এমটবের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতিনিধিদের 31 জুলাইয়ের মধ্যে ঢাকায় এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নেটওয়ার্ক বন্ধকালীন সামগ্রিক ক্ষতির বিষয়ে যাচাইয়ে শিগগিরই গণশুনানি অনুষ্ঠিত হবে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে কমপক্ষে 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে। 19 কোটি সিম ব্যবহারকারীর মধ্যে 14 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। গেল 17 থেকে 28 জুলাই মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নিবার। ফিরব শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য সংবাদ নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, পুঁজিবাজার লেনদেনের সবশেষ পরিস্থিতি দেখে নেব। এই পরিস্থিতিতে আসলে লেনদেন কেমন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে চলুন দেখে নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা যদি দেখি যে আজকের দিনে সবগুলো সূচকের কিন্তু পতন হয়েছে, অর্থাৎ নিম্নমুখী ধারায় লেনদেন চলছে। এখন পর্যন্ত ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে 28 পয়েন্ট কমেছে এবং ডিএসসির যে সরিয়া সূচক সেটিও 5 পয়েন্ট 5.5 পয়েন্ট কমেছে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক সেটি 9 পয়েন্ট কমেছে, 9 পয়েন্ট কমে 1923 পয়েন্টে অবস্থান করছে। সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে আসলে লেনদেন চলছে। এর আগে যদি আমরা 2-1 কার্যদিবস আমরা দেখেছিলাম যে কিছুটা উত্থান হয়েছিল এবং চলমান এই পরিস্থিতির পর কিন্তু প্রথম কর্মদিবসে আমরা দেখেছিলাম বড় ধরনের পতন হয়েছিল। এর পরদিন ঘুরে দাঁড়ায় আবার আজকে আমরা দেখছি সূচকের সবগুলো সূচকের কিন্তু পতন হয়েছে এবং বেলা 1:30 নাগাদ যে লেনদেন পরিস্থিতি আমরা লক্ষ্য করছি তাতে করে হাত বদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 93টির দর এখন পর্যন্ত বেড়েছে, বেশিরভাগেরই কমেছে। 255টি শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 42টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। আর লেনদেনের গতি খুব বেশি নয়, 403 কোটি টাকার কিছু বেশি লেনদেন কিন্তু এখন পর্যন্ত হয়েছে। এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এরপর আপনাদেরকে মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো, অর্থাৎ মুদ্রার বিনিময় মূল্য। প্রধান মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি লক্ষ্য করি দেখব যে সবথেকে প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলার। আনুষ্ঠানিক দর নির্ধারণের পর থেকে আমরা লক্ষ্য করছি 117 টাকায় কেনা হচ্ছে, 118 টাকায় বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে সেটি আরেকটু বেশি। সোনালী ব্যাংকের হিসাবে আমরা আজকে সোনালী ব্যাংকে ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, বিক্রি মূল্য 131 টাকা। পাউন্ড 144 টাকায় কেনা হচ্ছে, 150 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল 27 টাকায় কেনা হচ্ছে, 30 টাকা 10 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। মুদ্রার পর আমরা স্বর্ণের বাজার, স্বর্ণের দরদাম আপনাদেরকে জানাতে চাই। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ আমরা দেখছি যে রেকর্ড পরিমাণ দর এখন 1,20,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের স্বর্ণের দর 1,14,622 টাকা ভরি প্রতি। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 98,000 টাকা ভরি এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেটিও 81,228 টাকা প্রতি ভরি। স্বর্ণের পর রূপার দাম দেখে নেব। রূপার বাজার অনেকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে। সব থেকে ভালো মানের যে রূপা 22 ক্যারেটের রূপা প্রতি ভরি এখনও 2,098 টাকা বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা। 18 ক্যারেটের রূপা বিক্রি হচ্ছে 1,714 টাকা। সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নেবার। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথে থাকুন। দর্শক, আরও একবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। আন্দোলন সহিংসতায় ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে পড়েছেন দেশের আউটসোর্সিংয়ে কাজ করা ফ্রিল্যান্সাররা। ইন্টারনেট সচল হলেও গত 1 সপ্তাহের ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন তারা। কারণ
হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্লায়েন্টরা অন্য কোনো দেশের মাধ্যমে তাদের কাজ করিয়ে নেবে এবং আর নাও ফিরতে পারে বলে আশঙ্কা ফ্রিল্যান্সারদের। বুলবুল শহীদ খানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 18 জুলাই কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার কারণে বিচ্ছিন্ন হয় ইন্টারনেট সংযোগ, বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সংযোগ। এতে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছেন যশোরের ফ্রিল্যান্সাররা, কেননা এ খাতের পুরোটা ইন্টারনেট নির্ভর। কয়েকদিন ইন্টারনেট না থাকায় সারা দেশের ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে গ্রাহকের পাঠানো বার্তার উত্তর দিতে পারছেন না, আবার কারো কাজ বুঝিয়ে দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে, ফলে ক্ষতির মুখে পড়েছেন তারা। আছে ভবিষ্যতে কাজ হারানোর শঙ্কাও। কাজটা অবশ্য নেটের উপর নির্ভরশীল, যেহেতু আমাদের অনেক দিন ধরে নেট নাই, আমাদের অনেক কিছু ক্ষতি হচ্ছে। অনেক বড় বড় যারা তাদের মেল ডাটা কানেকশনগুলো আমরা করি, যে আমার যদি 10টা কোম্পানির সাথে কাজ করতাম, সেই 10টা কোম্পানির মার্কেটিং ক্যাম্পেইন অলরেডি অফ হয়ে আছে। এটা তাদের জন্য ব্যাপক ক্ষতি, যাতে করে পরবর্তীতে আমার কাজ পেতে অনেক অসুবিধা হবে। চলমান সংকটে মাসে 60% আয় কমে আসবে বলে মনে করছেন অনলাইন ভিত্তিক ব্যবসায়ীরা। কোনো প্রিপারেশন নিতে পারি নাই যে আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে একটা মেইল থ্রো করা যে আমাদের এই সময়টা এরকম সমস্যা হইতে পারে, সুতরাং তারা যাতে অল্টারনেট একটা প্রিপারেশন নেয় সেটা আমরা করতে পারি নাই, এবং কখন এটা আসতেছে সেটা আমরাও জানি না, আমাদের ক্লায়েন্টরাও জানে না। প্রায় প্রতিদিনে একদম কমপক্ষে হলেও $1,500 থেকে $2,000 ক্ষতিগ্রস্ত হয়েছে যশোরের ফ্রিল্যান্সাররা। তার চেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্ট হারাইছি, বাজার হারাইছি। আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিষিদ্ধ তবুও প্রকাশ্যে বিক্রি হচ্ছে কার্বোফোরান। এই কীটনাশকে এখন সয়লাব পঞ্চগড়ের বাজার। চাষিরা বলছেন নিষিদ্ধের বিষয়টি তারা জানেন না। ব্যবসায়ীদের দাবি ডিলারদের মাধ্যমে কার্বোফোরান ক্রয় করেন তারা। আর কৃষি বিভাগ বলছে এ বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পঞ্চগড় থেকে সরকার হায়দারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে গত বছর বিষাক্ত কীটনাশক কার্বোফুরান নিষিদ্ধ করে সরকার, কিন্তু যথাযথ নজরদারির অভাবে এখনো প্রকাশ্যে বিক্রি হচ্ছে এই কীটনাশক। এই যেমন উত্তরের জনপদ পঞ্চগড়ে দোকানে দোকানে মিলছে কার্বোফুরান। চাষিরা বলছেন এটি নিষিদ্ধ তারা জানেন না, কৃষি বিভাগও তাদের সচেতন করেনি। জানি না যে 5G পুরাটন দিলে ক্ষতি হয়, আমরা কম দামে পাই, এই জন্য ব্যবহার করি, বিভিন্ন দোকান থেকে কিনে নিই। বিএস কখনো কোনো কৃষকের সাথে পরামর্শ করে না। ব্যবসায়ীদের দাবি ডিলাররা এসে তাদের কার্বোফুরান দিয়ে যান, যদিও বিষয়টি অস্বীকার করেছেন ডিলাররা। বড় বড় ডিলারগুলা ওরাই দেয়, এটা আমাদের কোনো ডিলারের মাধ্যমে অবশ্যই যায় নাই। কোম্পানিতে ওই পণ্যগুলি সাপ্লাই নেই, শত অনেকের কাছে পুরাতন মনে থাকতে পারে। কৃষি বিভাগ জানায় কার্বোফুরানের ব্যবহার অব্যাহত থাকলে মাটির উর্বরতা কমতেই থাকবে। চাষি ও ব্যবসায়ীদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্বোফুরান বাজারজাত না হয় এবং কোনো কার্বোফুরানের কোনো অতীতের কোনো পণ্য যদি বাজারে থাকে সেটি যেন তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, এই ব্যাপারে আমরা উপজেলা পর্যায়ে নির্দেশনা দিয়ে দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ হৃদরোগ ও স্ট্রোকে মারা যায় এবং এর পেছনে অন্যতম প্রধান কারণ খাদ্যে বিষক্রিয়া। ফল উৎপাদন হওয়ার পরে যেটা খাদ্য হিসাবে মানুষজন গ্রহণ করবে সেই খাবারে এই বিষক্রিয়া থাকে, কারণ এই বিষক্রিয়া 30 দিন পর্যন্ত বিদ্যমান থাকে। কাজেই আমরা এটার বিকল্প হিসাবে আমরা জৈবিক সার ব্যবহার করতে পারি। কৃষি জমিতে কার্বোফুরান ব্যবহারের পর 30 দিন পর্যন্ত ফসল বিষাক্ত থাকে বলেও জানান বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। গ্রাহকদের বড় ধরনের প্রতিস্থাপন সুবিধা দিচ্ছে জাপানি কোম্পানি টয়োটা। 1 লাখের বেশি পিকআপ ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলে নতুন ইঞ্জিন লাগিয়ে দিচ্ছে এই অটো জায়ান্ট। গেল মাসের শুরুর দিকে ইঞ্জিনের সমস্যা দূর করতে প্রায় 1 লাখ তুন্দ্রা পিকআপ ও 3,500 লেক্সাস লাক্সারি এসইউভি ফিরিয়ে নিয়েছিল কোম্পানিটি। মূলত ওইসব বাহনে ইঞ্জিনের শক্তি ক্ষয়ের সমস্যা খুঁজে পাওয়া গিয়েছিল। সেই সমস্যা দূরীকরণে পদক্ষেপ হিসেবেই 1,03,500 বড় ট্রাক ও এসইউভির ইঞ্জিন বদলে দিচ্ছে তারা। তবে উৎপাদন প্রক্রিয়ার সময় এসব গাড়িতে সমস্যার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।